আমরা যে পোশাক পরি, যে ভাষায় কথা বলি বা ধরুন আমাদের পছন্দের খাবার, এইসব কিন্তু শুধু আমাদের প্রতিদিনের অভ্যাস না, এগুলো আমাদের সংস্কৃতিরই একটা অংশ। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই সাধারণ জিনিসগুলো কিভাবে একটা পুরো জাতির পরিচয় তৈরি করে ফেলে? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই দেখব। বাংলাদেশের সংস্কৃতির একেবারে ভেতরে ঢুকে দেখব এর মূল ভিত্তিগুলো আসলে কি। তো চলুন শুরু করা যাক। এই আলোচনাটায় আমরা প্রথমে বোঝার চেষ্টা করব যে সংস্কৃতি বলতে আসলে কি বোঝায়। তারপর দেখব এর দুটো আলাদা রূপ কিভাবে কাজ করে, কিভাবে আমাদের চারপাশের জিনিসপত্র আর ভেতরের চিন্তাভাবনা একে অপরের সাথে মিলেমিশে এক হয়ে যায়। আর তারপর আমরা ডুব দেব বাংলাদেশের সংস্কৃতির অসাধারণ বৈচিত্র্যের মধ্যে। শেষে গিয়ে আমরা দেখব কিভাবে এই সংস্কৃতিটা সবসময় জীবন্ত থাকে আর নিজেকে বদলাতে থাকে। ওকে, তাহলে একদম মূল প্রশ্নে আসা যাক। এই যে আমরা সংস্কৃতি সংস্কৃতি বলছি, এটা আসলে কি? সবচেয়ে সহজ করে বললে এটা আমাদের জীবনযাপনেরই একটা আয়না। আমরা কিভাবে বাঁচি, কি বিশ্বাস করি, কি তৈরি করি, সবকিছুর একটা সম্মিলিত রূপই হল সংস্কৃতি। আচ্ছা, একটা জিনিস ভাবুন তো, আমাদের খিদে পেলে আমরা খাবার খাই, এটা তো একটা সাধারণ বায়োলজিক্যাল ব্যাপার। কিন্তু সেই একই খাবার যখন আমরা নানা রকম রেসিপি দিয়ে রান্না করি, সুন্দর করে সাজিয়ে পরিবেশন করি, তখন সেটা কিভাবে আমাদের সংস্কৃতির একটা অংশ হয়ে ওঠে? মূল ব্যাপারটা হলো সংস্কৃতি মানে মানুষের বেঁচে থাকার পদ্ধতি। নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য মানুষ যা যা চিন্তা করে বা কাজ করে তার সবকিছুই কিন্তু সংস্কৃতির মধ্যে পড়ে। একদম শুরুর দিকে মানুষ যখন পাথর বা গাছের ডালকে হাতিয়ার হিসেবে ব্যবহার করত, সেটাও কিন্তু তখনকার সংস্কৃতিরই অংশ ছিল। লেখার বিবর্তনটাকেই ধরুন না, কি দারুণ একটা উদাহরণ। একটা সময় ছিল যখন মানুষ পাথরে খোদাই করে মনের ভাব প্রকাশ করত। এরপর এলো পাখির পালক আর কাগজ, তারপর আসলো টাইপরাইটার, আর এখন তো আমরা কম্পিউটারে লিখছি। খেয়াল করে দেখুন, প্রত্যেকটা ধাপে কিন্তু মানুষের নতুন চিন্তার ফসল, আর সংস্কৃতিরও একটা করে নতুন স্তর। এখন সংস্কৃতিকে যদি আমরা আরেকটু ভালোভাবে বুঝতে চাই, তাহলে এটাকে দুটো প্রধান ভাগে ভাগ করে দেখতে পারি। কিছু জিনিস আমরা চোখে দেখতে পাই, আর কিছু জিনিস আমরা দেখতে পাই না, শুধু অনুভব করতে পারি। এর মধ্যে প্রথমটা হলো বস্তুগত সংস্কৃতি। আর নাম শুনেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কি। সংস্কৃতির সেই সব অংশ যা আমাদের চারপাশে দেখা যায়, যা আমরা ধরতে বা ছুঁতে পারি। যেমন ধরুন, আমাদের ঘরবাড়ি, যে পোশাকটা আমরা পরি, যে বইগুলো পড়ি, এমনকি মাঠের চাষ করার জন্য যে লাঙলটা ব্যবহার করা হয়, এই সবই হলো বস্তুগত সংস্কৃতির উদাহরণ। এগুলো আমাদের জীবনযাপনের একেবারে দৃশ্যমান প্রমাণ। আর দ্বিতীয়টা হলো অবস্তুগত সংস্কৃতি। এগুলোকে কিন্তু ধরা বা ছোঁয়া যায় না। এগুলো থাকে আমাদের চিন্তায়, আমাদের বিশ্বাসে, আমাদের অনুভূতিতে। যেমন আমাদের জ্ঞান, আমাদের বিশ্বাস, আমরা যে ভাষায় কথা বলি, আমাদের গান, আমাদের সাহিত্য, আর আমাদের সবার ভেতরের যে আদর্শ আর মূল্যবোধগুলো আছে, এগুলো আমরা অনুভব করতে পারি, চর্চা করতে পারি, কিন্তু ছুঁয়ে দেখতে পারি না। তাহলে মূল পার্থক্যটা কোথায় দাঁড়ালো? ভাবুন তো, বস্তুগত সংস্কৃতি হলো একটা উপহারের বাক্স, আর অবস্তুগত সংস্কৃতি হলো তার ভেতরের আসল উপহারটা। একটা বই হলো বস্তু, কিন্তু তার ভেতরে যে জ্ঞানটা আছে সেটা হলো অবস্তুগত সম্পদ। দেখুন, একটা ছাড়াই কিন্তু অন্যটা প্রায় অর্থহীন। এবার আসছি সবচেয়ে মজার অংশে। সংস্কৃতির এই দুটো রূপ কিন্তু একদম আলাদা কিছু না। এরা একজন আরেকজনের সাথে এমনভাবে জড়িয়ে আছে যে আলাদা করাই মুশকিল। বস্তুগত জিনিসগুলোর মাধ্যমেই আমাদের ভেতরের চিন্তা বা ভাবগুলো প্রকাশ পায়। আসল কথাটা হলো এটাই, বস্তুগত জিনিসগুলোর ভেতর দিয়েই আমাদের ভেতরের চিন্তা, বিশ্বাস বা অনুভূতির পরিচয়টা ফুটে ওঠে। একটা বস্তু তখন আর শুধু একটা বস্তু থাকে না, সেটা আমাদের ভেতরের ভাবনার একটা প্রতিচ্ছবি হয়ে দাঁড়ায়। একটা নকশি কাঁথার কথাই ধরুন না। এটা তো কাপড় আর সুতো দিয়ে তৈরি, তাই এটা একটা বস্তুগত জিনিস। কিন্তু এর ওপরে সুতো দিয়ে যে ফুল, পাখি বা জীবনের কোনো গল্প ফুটিয়ে তোলা হয়, সেটা তো শিল্পীর চিন্তা, তার আবেগ আর সৃজনশীলতার প্রকাশ, যা পুরোপুরি অবস্তুগত। তার মানে কথাটা এখানে কথা বলছে। চলুন এবার একটু আমাদের দেশের সংস্কৃতির বিশাল বৈচিত্র্যের দিকে তাকাই। গ্রাম থেকে শহর, আমাদের ভাষা, বিভিন্ন নৃগোষ্ঠীর জীবনযাপন, এই সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের সংস্কৃতিটা এতটা সুন্দর আর সমৃদ্ধ। গ্রামের জীবনটা দেখুন, মূলত কৃষি আর প্রকৃতির উপর নির্ভর করে চলে, যেখানে জারি সারি বাউল গানের সুরটা যেন বাতাসে মিশে থাকে। আবার অন্যদিকে শহরের জীবনটা অনেক যান্ত্রিক, যেখানে আধুনিক বিল্ডিং আর বিশ্বায়নের প্রভাবটা অনেক বেশি। কিন্তু দুটোই আমাদের সংস্কৃতির এক একটা ভিন্ন রূপ। আমরা যে বাংলা ভাষায় কথা বলছি, এটাও কিন্তু এই কালচারাল মিক্সিংয়ের একটা অসাধারণ উদাহরণ। এর গভীরে যদি যান, দেখবেন অস্ট্রো এশীয়, দ্রাবিড়ীয়, এমনকি ইন্দো ইউরোপিয়ান ভাষারও শব্দ লুকিয়ে আছে।
আবার ঔপনিবেশিক শাসনের কারণে ওলন্দাজ, পর্তুগিজ বা ইংরেজি শব্দ এমনভাবে মিশে গেছে যে আলাদা করার উপায় নেই। আমাদের ভাষাটাই যেন একটা জীবন্ত ইতিহাস। আর আমাদের বিভিন্ন নৃগোষ্ঠীর কথা তো না বললেই নয়। তাদের অবদান আমাদের সংস্কৃতিকে যে কতটা রঙিন করে তুলেছে। গারোদের ওয়াঙ্গালা উৎসব, সাঁওতালদের সোহরাই উৎসব, মণিপুরী নাচ বা ঝুমুর নাচ, এই সবই কিন্তু বাংলাদেশের সংস্কৃতির একেবারে অবিচ্ছেদ্য অংশ। সবশেষে আমাদের একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে, আর সেটা হলো সংস্কৃতি কিন্তু কোনো থেমে থাকা জিনিস নয়। এটা ঠিক যেন একটা নদীর স্রোত, যা কিছু গ্রহণ করে আর কিছু বর্জন করে, প্রতিনিয়ত সামনের দিকে এগিয়ে চলে। এটা মনে রাখা খুব জরুরি যে সংস্কৃতি কখনোই থেমে থাকে না। এটা জীবন্ত, এটা গতিময়। ঠিক যেমন প্রযুক্তির ছোঁয়ায় একটা শাড়ির ডিজাইন বা সেটা পরার স্টাইল বদলে যায়, ঠিক তেমনি নতুন নতুন চিন্তার প্রভাবে আমাদের মূল্যবোধগুলো কিন্তু সময়ের সাথে সাথে পাল্টায়, আর এই পরিবর্তনটাই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখে। তাই শেষ প্রশ্নটা শুধু আমার নয়, আমাদের সবার জন্য। এই যে আমাদের এত সমৃদ্ধ একটা সাংস্কৃতিক ঐতিহ্য আছে, এটাকে আমরা কিভাবে আগলে রাখব, আবার একই সাথে নতুনকে স্বাগত জানিয়ে সামনে এগিয়ে যাব, এই ভারসাম্যটা খুঁজে বের করার দায়িত্বটা কিন্তু আমাদের সবার।